আচ্ছা, আমরা আগের পার্টে সাধারণ এই এফ পর্যন্ত উত্তরগুলো করেছিলাম। আমরা জি নাম্বারে যাব, অর্থাৎ আমাদের ট্রান্সফরমেশন সেন্টেন্স আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 5-এর জি নাম্বার বলুন হচ্ছিল সাম অফ দ্য স্পিচেস ফ্রম দ্য হায়ার অথরিটি হ্যাভ শকড হার, অর্থাৎ তাকে খুব শকড করলো। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কিছু বক্তব্য তাকে খুব ভারাক্রান্ত করলো, মানে টু আ গ্রেট এক্সটেন্ট মানে হচ্ছে ব্যাপকভাবে। তাহলে এই ক্ষেত্রে করতে বলছে অ্যাক্টিভ, তো আমাদের অ্যাক্টিভ প্যাসিভ করার ক্ষেত্রে যে বিষয়গুলো ভাবতে হয় সেটা হচ্ছে আমাদের প্রথমেই আইডেন্টিফাই করে ফেলতে হবে যে আমাদের একটা নিয়ম আছে যে অ্যাক্টিভের অবজেক্টকে প্যাসিভের সাবজেক্ট বানাতে হয়, অথবা প্যাসিভের সাবজেক্টকে অ্যাক্টিভের অবজেক্ট বানাতে হয়, এরকম একটা রুলস আমরা ফলো করি। তো সেটা ধরার জন্য আমাকে প্রথমেই বাক্য থেকে যে অবজেক্ট আছে সেটা খুঁজে বের করতে হবে, কারণ এই অবজেক্টটা কি আমার অ্যাক্টিভ সেন্টেন্স করার জন্য দুঃখিত, এটা প্যাসিভ করতে বলা হয়েছিল। তো প্যাসিভ করার জন্য আমাদের প্রথমেই অ্যাক্টিভের যে অবজেক্ট সেটাকে সাবজেক্ট বানাতে হবে। তাহলে সাবজেক্ট কি? আমার এখানে অবজেক্ট হচ্ছে সাম অফ দ্য স্পিচেস ফ্রম হায়ার অথরিটি, এটা হচ্ছে আমার সাবজেক্টিভ পার্টের অংশ, এই পুরোটা অথরিটি পর্যন্ত। আর এক্ষেত্রে আমাদের হ্যাভ শকড এই অংশটা হচ্ছে আমাদের ভার্ব, আর ঠিক ভার্বের পরেই থাকে অবজেক্ট, কারণ অবজেক্টের অবস্থান সবসময় ঠিক ভার্বের পরে হয়। আর এই প্রিপোজিশনের পরে যে পারে যেমন টু আ গ্রেট এক্সটেন্ট, এইগুলো আসলে অবজেক্ট না, এগুলো আমাদের মানে বাক্যের কি বলা যায় কমপ্লিমেন্ট বা এক্সটেনশন পার্ট হিসেবে ব্যবহৃত হয়। তাহলে এই হার থেকে আমরা সি আনবো। সি এর পরে আমরা দেখতেছি এখানে হ্যাভ আছে, আমি দিব হ্যাজ, কারণ সি এর পরে তার হ্যাভ বসে না। তারপরে যেহেতু এটা পারফেক্ট টেন্সের হ্যাভ হ্যাজের পরে প্যাসিভ করতে গেলে আমাদের বিন লাগে, সেই বিন দিব, সি হ্যাজ বিন শকড, কারণ শকড এখানেও ভি3 ছিল, এটাও ভি3 হবে, সি হ্যাজ বিন শকড। এখন এই শকটের পরে আমরা এই যে এই অংশ যে সাবজেক্টিভ যে পার্টটা ছিল পুরাটা, এই সাবজেক্টিভ পার্টটাকে আমাদের এখানে অবজেক্ট বানাতে হবে, কারণ আমাদের যেহেতু প্যাসিভ করতেছি আমরা এখানে যেমন অবজেক্টটাকে আমরা যেমন সাবজেক্ট বানাইছি সি, অর্থাৎ হারকে সি বানাইছি, ঠিক একইভাবে আমাদের সেন্টেন্সের সাবজেক্টিভ পার্টটাকে আমাদের অবজেক্ট বানাতে হবে। যেমন আমরা এখানে লিখতাম না, যেমন বাই হার, বাই মি এরকম লিখতাম, এখানে যদি থাকতো হি তাহলে লিখতাম বাই হিম এরকম। তো সেক্ষেত্রে আমরা এখনও ওই পুরা সাবজেক্টিভ পার্টটা এই ক্ষেত্রে আমরা এখানে লিখব কিভাবে, শি হ্যাজ বিন শকড some of the speeches from the higher authority, আমি সংক্ষেপে লিখলাম from the higher authority। এই যে এইখানে এখন আমরা যেমন বাই বসাইতাম, আমি যদি বলতাম এরকম যে আই ডিড ইট, তখন আমরা কি করতাম, ইটটাকে আনতাম, ইটের পরে ওয়াজ দিতাম, তারপর আমরা ডান লিখে বাই দিয়ে এই আইটাকে মি বানাতাম, তাই না, বাই মি। তেমন এখানে যদি আই থাকতো এরকম, তাহলে আমি এখানে বাই লিখে এটা লিখতাম, বাই মি লিখতাম। কিন্তু এখন সমস্যা হচ্ছে যে সব ক্ষেত্রে তো বাই বসে না, কিছু কিছু ভার্ব আছে যেগুলোর ক্ষেত্রে বাইয়ের জায়গায় অন্য কিছু বসে। যেমন আমরা জানি, আমরা যখন নোন লিখি, নোন, তখন আমরা নোনের পরে নোন টু মি বলি, নোন বাই মি বলি না। যেমন আমরা কখনো বলি না যে হি ইজ নোন বাই মি, বলতে হয় হি ইজ নোন টু মি, কারণ নোন ভার্বের পরে সাধারণত বাইয়ের জায়গায় টু বসে। একইভাবে শকড এমন একটা ভার্ব যার পরে বাইয়ের জায়গায় অ্যাড বসে, তাহলে আমরা লিখবো শি হ্যাজ বিন শকড অ্যাট সাম অফ দি স্পিচেস ফ্রম দি হায়ার অথরিটি, তারপর আমরা এই অংশ লিখে দেবো যে টু আ গ্রেট এক্সটেন্ট, লাস্টে লিখে দেবো টু আ গ্রেট এক্সটেন্ট। কেউ যদি চান এই টু আ গ্রেট এক্সটেন্টকে আপনি এখানেও লিখতে পারেন যে শি হ্যাজ বিন শকড টু আ গ্রেট এক্সটেন্ট অ্যাট সাম অফ দি স্পিচেস ফ্রম দি হায়ার অথরিটি, তাও হবে। তবে আমি বলে থাকি সাধারণত যে এই ধরনের এক্সটেনশন পার্টগুলোকে লাস্টে রাখাই ভালো, শেষে রাখাই ভালো। এই আনসারটাই সবচেয়ে বেস্ট আনসার, যে শি হ্যাজ বিন শকড অ্যাট সাম অফ দি স্পিচেস ফ্রম দি হায়ার অথরিটি টু আ গ্রেট এক্সটেন্ট। আরও যদি কেউ চান, মনে করে আরও ভালো করতে চান, তাহলে আপনি একটা কাজ করতে পারেন, এই টু আ গ্রেট এক্সটেন্টকে একদম শুরুতে নিয়ে আসেন, এখানে নিয়ে আসেন, এই জায়গায় নিয়ে আসেন, টু আ গ্রেট এক্সটেন্ট শি হ্যাজ বিন শকড, তাহলে আরও ভালো হয়, মানে এটা আরও বেটার হয়। অর্থাৎ আমরা কমা দিবেন যে টু আ গ্রেট এক্সটেন্ট, কমা দিয়ে বা কমা না দিলেও চলবে, টু আ গ্রেট এক্সটেন্ট শি হ্যাজ বিন শকড অ্যাট সাম অফ দি স্পিচেস ফ্রম দি হায়ার অথরিটি। এখানে মূল কথাটা হচ্ছে যে শকটের পরে আমরা সাধারণত বাই বসাই না, শকটের পরে আমরা অ্যাড বসাই। আপনারা বিভিন্ন বইতে দেখবেন যে কিছু কিছু ক্ষেত্রে প্রিপোজিশনে যেমন যে নুনের পরে টু হয়, শকটের পরে অ্যাড হয়, আরও কিছু আছে যেমন সারপ্রাইজের পরে উইথ হয়, অ্যানয়েডের পরে অ্যাড হয়, তারপরে আপনার ফ্রাইটেন্ডের পরে আমরা অফ ব্যবহার করি, বিলংডের পরে আমরা টু ব্যবহার করি। এরকম অনেক কিছু কিছু ভার্ব আছে যেগুলোর ক্ষেত্রে প্যাসিভে বাইরের জায়গায় অ্যাড বসে বা উইথ বসে, ইন বসে, এরকম। তো আমরা যাবো হচ্ছে পরবর্তী আনসার। 6 নম্বর প্রশ্ন অ্যাড ফর্ম ভার্ব ছিল। অ্যাড ফর্ম খুব সহজ দুটো কোশ্চেন করছিলাম, কারণ আমরা
আমি রাইট ফ্রম ভার্বের ক্লাস নিতে পারি নাই, বা হয়তো নিব সামনে নিতে পারবো কিনা তাও বুঝতেছি না, মোবাইল ডাটা পাওয়া যাচ্ছে না, বিভিন্নভাবে সমস্যা। তো তারপরেও বিভিন্ন বইতে রাইট ফ্রম ভার্ব একটা সহজ টপিকস, যে কোনো একটা বই থেকে এটা পড়ে ফেললেই হয়। তো বলতেছে আই উড হ্যাভ আ গ্রেট চান্স টু লার্ন ইংলিশ ইফ আই হ্যাজ প্রিপেয়ার্ড অন আর্লি। তাহলে এখানে এই যে অ্যাপোস্ট্রোফিস দিয়ে যে ডিটা আছে এটা উড, এটা এখন অনেকে এটাকে হ্যাড মনে করতে পারেন, এটা আসলে উড। কেমনে বুঝলাম যে এটা উড? দেখেন এখানে উড না হলে এখানে হ্যাভ থাকতো না, কারণ আমরা সাধারণত ওই যে উডের পরই আমরা V1 লিখি, কিন্তু হ্যাড দিলে কিন্তু হ্যাডের পরে আমরা V3 লিখতাম। অর্থাৎ হ্যাডের পরে এরকম V1 হয় না। আমরা যদি বলি যেমন হ্যাড গন, তখন দেখেন হ্যাঁ গনটা কিন্তু V3। বা আমরা যদি বলি যে হ্যাড বিন, তখন দেখেন বিনও কিন্তু V3। অর্থাৎ হ্যাডের পরে সাধারণত ভার্ব থার্ড ফর্ম হয়, কখনোই V1 হয় না। কিন্তু উড হওয়ার কারণে এখানে হ্যাভটা V1 হয়েছে। তার মানে ধরে নিলাম এটা উড, ধরে নেওয়া না এটা এমনি, যেহেতু এটা হ্যাভটা যেহেতু V1 তাহলে এটা অবশ্যই উড। তাহলে যেহেতু এটা উড এবং এটা একটা ইফ কন্ডিশনাল, তা আমরা জানি যে ইফের 3টা কন্ডিশনালের রুলস আছে। আমরা অনেকে এটা 9 10-এ পড়ে আসছি, বা আমরা এখন আমাদের বিভিন্ন বইতে আছে। একটা হচ্ছে যে প্রেজেন্ট হলে ফিউচার হয়, একটা পার্ট প্রেজেন্ট হলে একটা পার্ট ফিউচার হয়, বা উল্টা যদি বলি একটা পার্ট যদি ফিউচার হয় তাহলে একটা পার্ট প্রেজেন্ট হয়। 2 নাম্বারটা ইফের রুলস আছে, যেটা হচ্ছে একটা পার্ট যদি পাস্ট হয় বা পাস্ট ইনডিফিনিট হয়, তাহলে আরেকটা পার্ট হয় হচ্ছে উড অথবা কুড নেওয়া যায় অথবা মাইট নেওয়া যায়, প্লাস তার সাথে একটা ভার্ব 1 হয়। তাহলে দেখেন এই পার্টটাই আমাদের এখন দেওয়া আছে, এই যে উড তার সাথে V1 দেওয়া আছে। দ্যাট মিনস এই পার্টটা আমার এখানে আমরা উড নিছি, চাইলে আমরা কুড নিতে পারতাম, চাইলে আমরা মাইট নিতে পারতাম। তো যেহেতু আমরা উডের পরে হ্যাভ V1 নিছি, দ্যাট মিনস আমাদের একটা পার্ট যদি এটা হয় তাহলে আরেকটা পার্ট আমাদের এটা হবে, পাস্ট ইনডিফিনিট হবে। দ্যাট মিনস এখানে যে ভার্বটা হবে সেটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্সের ভার্ব। এখন পাস্ট ইনডিফিনিট টেন্সের ভার্ব আপনি একটা যুক্তিসঙ্গত ভার্ব বসায় দেন, যেমন পাস্ট ইনডিফিনিট টেন্সের ভার্ব তাহলে কি V2, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম যদি অ্যাক্টিভ আমরা ব্যবহার করি, আর প্যাসিভ ব্যবহার করলে ওয়াজ এর উপরে V3। তাহলে এক্ষেত্রে দেখেন বলছে যে ইফ আই হ্যাজ প্রিপেয়ার্ড আর্লি, যদি আমি আরও আগে থেকে বা আরও পূর্ব থেকে প্রস্তুতি নিতাম বা প্রস্তুত হতাম। তো যেহেতু প্রিপেয়ার্ড আছে, অর্থাৎ এটা একটা V3 বা এটা মানে একটা পার্টিসিপলের ভার্ব থার্ড ফর্ম, তাহলে এখান থেকে অবশ্যই গট দেওয়াটা বেস্ট, অর্থাৎ গট প্রিপেয়ার্ড আর্লি। অন্য কিছু দিলেও হয়তো হবে, বাট V2 দিয়ে নিতে হবে। এখানে সাধারণত আমরা গেট প্রিপেয়ার্ড বলি, সাধারণত কোনো প্রস্তুতি, নিজেকে প্রস্তুতি নেওয়ার অর্থে। এখানে আরেকটা ইফের রুলস ছিল, সেটা বলে দিই, যদি কখনো একটা পার্ট পাস্ট পারফেক্ট টেন্স হয়, তাইলে আরেকটা পার্ট হয় উড, কুড, মাইট, হ্যাভ প্লাস V3। অর্থাৎ 3টা ইফের রুলস আছে, প্রেজেন্ট হলে ফিউচার, পাস্ট ইনডিফিনিট হলে এই ফরম্যাটটা, আর পাস্ট পারফেক্ট হলে এই ফরম্যাটটা। অর্থাৎ দেখেন এখানে একটু পার্থক্য আছে, এখানে কিন্তু হ্যাভ ছিল, বাট এখানে কিন্তু হ্যাভের সাথে V3 ছিল, কিন্তু এখানে কিন্তু তা নাই। দ্যাট মিনস এটা এই ইফ কন্ডিশনালের 2 নম্বর রুলস আমরা করতে হবে। এরপর যাই আমরা 2 নম্বরে, বলছে শি প্রিটেন্ডেড অ্যাজ ইফ শি হ্যাজ। এই অ্যাজ ইফ শব্দ অর্থ আমরা জানি যে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো হতে পারে। এখানে এই দুটো অর্থ হচ্ছে যে এমন ভাবে যেন, তার অর্থ হচ্ছে যে সে এমন ভাব দেখালো যেন, এই প্রিটেন্ড মানে ভাব দেখানো, হ্যাঁ প্রিটেন্ড শব্দ অর্থ হচ্ছে ভাব দেখানো। তাহলে এমন ভাব দেখালো যেন সে একজন অ্যাক্ট্রেস ছিল বা একজন অভিনেত্রী ছিল। তাহলে আমরা অ্যাজ ইফের রুলসটা কি, এই অ্যাজ ইফ বা অ্যাজ দো এর, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো দুটো একই অর্থ হয়। তাহলে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর একটা রুলস আছে প্ল্যাটফর্ম ভার্বসে, যে যদি অ্যাজ ইফের আগের যে অংশটা, সেই অংশটা যদি V1 হয় বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে অ্যাজ ইফের পরের যে পার্টটা থাকবে সেটা সাধারণত V2 হয়, বা ভার্বের পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। এখন আমরা এখানে তাকাই দেখি যে এটা মিলছে কিনা। অ্যাজ ইফের আগে যে ভার্বটা আছে এটা কিন্তু V1 না, এটা V2। অর্থাৎ আগের ভার্বটা V1 থাকলে আমরা পরেরটায় এখানে আমরা V2 লিখতাম, যেমন যে এই নিয়মটা 1 নম্বরে। কিন্তু এখানে দেখতেছি আমরা এটা V2-তে আছে। তাহলে আরেকটা নিয়ম আছে অ্যাজ ইফের, সেটা হচ্ছে যদি আগেরটা V2 থাকে তাহলে পরেরটাই হয় হ্যাড প্লাস V3। এবার দেখি এটা মিলছে কিনা। অ্যাজ ইফের আগে দেখেন V2 আছে, তার মানে এটা মিলতেছে, V2 আছে। তাহলে এখন আমার পরবর্তী যে ভার্বটা হবে এখানে, এটা হবে হ্যাড প্লাস V3। তাহলে এখন আমরা একটা যুক্তিসঙ্গত, আগে নিয়মটা ঠিক করলাম, এবার আমরা একটা যুক্তিসঙ্গত ভাব চিন্তা করব যে কি দেওয়া যায়। বলতেছে সে এমন ভাব দেখালো যেন অ্যান অ্যাক্ট্রেস, তার মানে সে একটা অভিনেত্রী হয়েছিল, এরকম অর্থ হয়। তাহলে হ্যাড তো দিবই, হ্যাডের পরে আমি বিন দিতে পারি, হ্যাড বিন অ্যান অ্যাক্ট্রেস, অথবা বিন না দিয়ে অনেকে চাইলে বিকাম দিতে পারেন। বিকামও কিন্তু ভার্বের থার্ড ফর্ম, বিকাম, বিকেম, বিকাম, এরকম হতে পারে যে হ্যাড বিকাম অ্যান অ্যাক্ট্রেস, বা
হ্যাড বিন অ্যান অ্যাক্ট্রেস, দুটোই হবে, অর্থাৎ হ্যাডের পরে V3 দিতে হবে, যেটা দেন বিন দেন অথবা বিকাম দেন। তাহলে আমরা অ্যাজ ইফে দুটো নিয়ম শিখলাম, যে V1 থাকলে আগেরটা পরেরটা V2, আর আগেরটায় V2 থাকলে পরেরটা হেড প্লাস V3। আবার এটা ইন্টারচেঞ্জ হতে পারে, যে পরেরটায় V2 আছে আগেরটায় V1 হবে। যেমন এখানে যদি আমি এখানে আনসারটা করে দিতাম আর এখানে যদি গ্যাপ দিতাম, তাহলে এখানে V2 হইতো, প্রিটেন্ডেড হইতো। আর একটা নিয়ম হচ্ছে আগেরটা V2 হলে পরেরটা হেড প্লাস V3, এটাও ইন্টারচেঞ্জ হতে পারে, পরেরটা যদি হেড প্লাস V3 থাকে তাহলে আগেরটায় V2 হবে। তাহলে আমরা অ্যানিমেশনে আসি। বলতেছে আরেকটা আনসার ছিল, দুঃখিত, বলছে দে গট ইউজ টু ড্যাশ আর্লি ইন দ্য মর্নিং। এখানে দেখেন যে ইউজ টু আছে, ইউজ টু নিয়মটা কি, যে ইউজ টু এর আগে যদি কোনো বি ভার্ব থাকে বা গেট গট থাকে, তাহলে সাধারণত ইউজ টু এর পরে যে ভার্ব হয় সেটা আইএনজি হয়। এগুলো রাইট প্রনাউন্সের নিয়ম, আপনার বিভিন্ন বইতে পাবেন। আবার বলি, ইউজ টু এর আগে যদি কোনো বি ভার্ব থাকে, বি ভার্ব অথবা গেট গট প্লাস ইউজ টু, তাহলে এরপরে যে ভার্বটা হবে সেটা আইএনজি। আর যদি শুধু এইগুলো না থেকে শুধু যদি ইউজ টু থাকে তাহলে V1 হয়। যেমন এখানে যদি গট না থাকতো তাহলে আনসারটা V1 হইতো, যেহেতু গট আছে তাহলে আনসার হবে আইএনজি। এবার আমরা চিন্তা করি কি ভাব বসানো যেতে পারে। বলতেছে দে গট ইউজ টু আর্লি ইন দ্য মর্নিং, আর কি হবে, গেটিং আপ, কারণ সকালে তো সে ঘুম থেকে উঠে, তাহলে দে গট ইউজ টু গেটিং আপ আর্লি ইন দ্য মর্নিং। আর যদি এখানে গট না থাকতো, শুধু যদি বলতো দে ইউজ টু, তাহলে আনসার হতো দে ইউজ টু গেট আপ। অর্থাৎ ইউজ টুর আগে যদি বি ভার্ব অথবা গেট গট থাকে, বি ভার্ব মানে কি আই মিজ আর ওয়াজ আর এগুলা, আর গেট গট এগুলো থাকলে, তার সাথে ইউজ টু থাকলে তারপরে হবে আইএনজি হবে। যেমন এখানে গট ছিল, ইউজ টু ছিল, আইএনজি আনসার হবে গেটিং। আর যদি গট না থাকতো, শুধু ইউজ টু থাকতো, তাহলে আমরা এখানে গেট বসাতাম। ন্যারেশনে আসি। বলতেছে নাও আ গ্রেট ট্রেজার্স লাইজ হিডেন ইন দ্য ফিল্ড সেড দ্য ওল্ড ম্যান টু হিজ সন। তাহলে আমরা এই অংশটা সাজিয়ে ফেলি, যে দ্য ওল্ড ম্যান টোল্ড হিজ সনস। এখানে টোল্ড দেওয়াই বেটার, কারণ এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আদেশ মধ্যে হইলে আমরা সাধারণত ওয়ার্ডার দিতাম, যেহেতু আদেশ না, এটা নর্মাল একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে টোল্ড দেওয়াই বেস্ট। তাহলে অথবা এখানে অনেকে ইনস্ট্রাক্টে দিতে পারেন, দিতে হলে সমস্যা নেই, তবে টোল্ড দিলে নিরপেক্ষ। দ্য ওল্ড ম্যান টোল্ড হিজ সনস দ্যাট। আমরা চাইলে এখানে নাউটাকে এখানে দেন করে ফেলতে পারি, বাট বেটার হয় একটু পরে করা। তাহলে দ্যাটের পরে আমরা সাবজেক্ট কি, এই গ্রেট ট্রিজার, এটা এভাবে লিখবো, কারণ এটা থার্ড পার্সন সিঙ্গুলার বা থার্ড পার্সনের ন্যারেশনে সাধারণত চেঞ্জ হয় না, আমরা অনেকেই জানি। গ্রেট ট্রিজার। এখন আমাদের এই সাবজেক্ট হলো, এবার আমাদের লাইভ আছে V1। এখন আমাদের নিয়ম, ন্যারেশনের নিয়ম অনুযায়ী V1 থাকলে এটাকে V2 করে দিতে হয়। তাহলে গ্রেট ট্রিজার্স লাইজ আছে, লাইজটাকে V2 করে দিলে হবে লে, LAY লে। কারণ এই লাইজ মানে হচ্ছে পড়ে থাকা। আমাদের লাই কিন্তু অনেক অর্থ আছে, লাই, লে, লেইন, তারপরে লাই, লেইট, লেইট, হ্যাঁ, আবার আছে লাই, লাইড, লাইট। তাহলে দেখেন লাই, লে, লেন, এটা অর্থ হচ্ছে পড়ে থাকা, কোনো জায়গায় পড়ে থাকা। আমাদের এইটা ছিল লাইস, এইটা ছিল এখানে, অর্থাৎ কোনো একটা স্থানে থাকা এরকম। আমরা এখন V2 করবো, LAY লে, তাই করলাম, অর্থাৎ লে, এই যে V2 করলাম, V1টাকে লাইসটাকে V2 করলাম। এটা লাইস ছিল কারণ যে ট্রিজার সিঙ্গুলার, তাই এখানে থার্ড পার্সন সিঙ্গুলার হিসেবে অ্যাস হয়েছে। এটা মূলত মূল ভাবটা হচ্ছে লাই, LIE লাই, থার্ড পার্সন সিঙ্গুলার কারণ অ্যাস হয়েছে, সেই ক্ষেত্রে আমরা এটাকে V2 করে দিলাম। আর একটা লাই অর্থ হয় লাই, লেড, লেড, এটা অর্থ হয় ডিম পাড়া, লেড, লেড। আর এই অর্থ তো জানি আমরা, মিথ্যা কথা বলা। তাহলে এগুলো বুঝতে হবে, ডিফারেন্সগুলো ভাববে, যে প্রথম ফর্মটা সেম, যেমন দেখেন লাই, এটাও লাই, এটাও লাই, এটাও লাই, প্রথম ফর্মটা সেম, কিন্তু পাস ফর্ম আর পাস পার্টিসিপাল ফর্মটা কিন্তু ভিন্ন, এবং সেটা অর্থটা ভিন্ন। লাই, লে, লেইন অর্থ হচ্ছে পড়ে থাকা, লাই, লেইড, লেইড অর্থ হচ্ছে ডিম পাড়া, আর লাই, লাইড, লাইড অর্থ হচ্ছে মিথ্যা বলা। তাহলে আমরা এখন লিখবো যে গ্রেট টিজার্স লে, তারপর হিডেন, এটা কিন্তু ভার্ব না, অনেকে এটা আবার চেঞ্জ করে বলবেন এটা ভার্ব না, ভার্ব হচ্ছে এটা, হিডেন, হিডেনই থাকবে, এটা পার্টিসিপলের ভার্ব। পার্টিসিপলের কোনো ভার্ব ন্যারেশনে চেঞ্জ হয় না। তাহলে ইন দ্য ফিল্ড, এবার আমি ওই যে নাউটাকে দেন করতে পারি। এখন এই দেনটা আমি চাইলে কিন্তু দ্য ওল্ড ম্যান টোল্ড হিজ সনস দেন এখানে লিখতে পারতাম, যেমন এখানে শুরুতে ছিল, নাও যেমন শুরুতে ছিল, এরকম আমি এখানে শুরু রাখতে পারতাম, ভালো, মানে অর্থটা সুন্দর হয় না, এক্ষেত্রে আমরা আসে দিব। আনসারটা হবে দ্য ওল্ড ম্যান টোল্ড হিজ সনস দ্যাট আ গ্রেট ট্রেজার লে হিডেন ইন দ্য ফিল্ড দেন, বা কেউ যদি এখানে দেনটা দেন আনসার হবে, সমস্যা নেই। পরে বলতেছে গুড মর্নিং মাই সুইট হার্ট হি টোল্ড হিজ ওয়াইফ। তাহলে এখানে সাধারণত আমরা জানি যে যখন কাউকে এরকম কোনো একটা মানে বিশেষ নামে বা কোনো একটা উপাধিতে এরকম ডাকা হয়, তখন আমরা অ্যাড্রেসিং দিয়ে করি। তাহলে আমরা এই মাই সুইট হার্টটাকে আগে অ্যাড্রেসিং দিয়ে চেঞ্জ করে আনতে হবে। তাহলে
করা যায় অ্যাড্রেসিং, কাকে অ্যাড্রেস করলো, অ্যাড্রেসিং হিজ ওয়াইফকে, তাহলে লিখলাম অ্যাড্রেসিং হিজ ওয়াইফ, অর্থাৎ অ্যাড্রেসটা কাকে করলো, হিজ ওয়াইফকে। কি হিসাবে অ্যাড্রেস করলো, অ্যাজ, অ্যাড্রেসিং হিজ ওয়াইফ অ্যাজ, এই মাইটা যেহেতু হি কথা বলতেছে তাহলে মাইটা হিজ হয়ে যাবে, অ্যাজ হিজ সুইট হার্ট, এটা কমা দিলাম। অর্থাৎ আমাদের এই অ্যাড্রেসিং এর পার্থক্য হইলো মাই সুইট হার্ট, মাই ডার্লিং, মাই বয়েজ, এরকম করে যখন কাউকে ডাক দেয় বা আহ্বান করে তখন আমরা এভাবে অ্যাড্রেস করতে পারি। এটা না করলে কিন্তু হবে না আনসারটা। তাহলে অ্যাড্রেসিং হিজ ওয়াইফ অ্যাজ হিজ সুইট হার্ট কমা, এবার আমরা গুড মর্নিং এর কাজটা করব। এখন গুড মর্নিং ক্ষেত্রে আমরা কি করি, যেমন হি আছে হি লিখবো হি উইশড, হি উইশড, কাকে উইশ করলো, হি উইশড হার। এবার আর হিজ ওয়াইফ না লিখলেও চলবে, কারণ আগে যেহেতু হিজ ওয়াইফ লিখে আসছি, বা আপনি চান এখানে হারের জায়গায় হিজ ওয়াইফও লিখতে পারেন, সমস্যা নেই। অর্থাৎ হি উইশড হার অথবা হি উইশড হিজ ওয়াইফ, এই গুড মর্নিংটা লিখে দিবেন সামনে আসে ছোট হাতের দিয়ে, বড় হাতের না, আবার ওই জি বড় হাতের না। তাহলে আমি আবার বলি, প্রথমত মাই সুইট হার্ট, মাই ডার্লিং, মাই কি বলা যায়, এরকম যদি কাউকে ডাক দেয় এই ধরনের সম্ভাষণ করে, তখন আমরা প্রথমেই অ্যাড্রেসিং লিখে কাকে অ্যাড্রেসটা করা হলো, কাকে সুইট হার্ট বলা হলো, তার ওয়াইফকে লেখাই ছিল হিজ ওয়াইফ, তাহলে হিজ ওয়াইফ। তো অ্যাড্রেসিং হিজ ওয়াইফ অ্যাজ কি হিসাবে অ্যাড্রেস করলো, হিজ সুইট হার্ট, তার সুইট হার্ট হিসাবে। এটা করে কমা দিয়ে দেন আমরা স্বাভাবিকভাবেই নিয়মটা করবো। যেমন যদি না থাকতো কি করতাম, যদি বলতো গুড মর্নিং হি টোল্ড হিজ ওয়াইফ, তাহলে কি করতাম, তখন এইটা অংশটা করতাম, এই অংশটা, যে হি উইশড হিজ ওয়াইফ গুড মর্নিং অথবা হি উইশড হার গুড মর্নিং। হার দিলে চলবে, কারণ যেহেতু আমরা আগে হিজ ওয়াইফ লিখে আসছি। আর যদি আগে হিজ ওয়াইফ না লিখতাম বা কোনো কারণে যদি এই অংশটা না থাকতো, তাইলে কিন্তু এখানে আবার হিজ ওয়াইফে লিখতে হইতো, কারণ এখানে হিজ ওয়াইফ লেখা ছিল। শেষ পার্টে আমরা আসবো প্রিপোজিশনে। প্রিপোজিশনে আসলে লিখিনি আমি, কারণ প্রিপোজিশনগুলো যেভাবে ছিল আমি ব্যাখ্যা করে দিই। যেমন এক প্রশ্নটা শুধু অ্যাবাউন্ড, যেটা প্রশ্ন ছিল এই নাম্বারে, তো অ্যাবাউন্ড সাধারণত যখন এইভাবে হয় ব্যাপারটা, যে স্থানটা আগে আর তারপরে অ্যাবাউন্ড দিয়ে ওই স্থানে কি আছে সেটা বোঝায়। অর্থাৎ প্রশ্নটা আমি লিখলে বুঝবেন, যেমন এখানে ছিল দ্য পন্ড অ্যাবাউন্ডস উইথ ফিশেস, আনসার হবে উইথ। অর্থাৎ স্থান যখন আগে থাকবে আর ওই স্থানে যে জিনিসটা আছে ওটা যখন পরে থাকবে তখন অ্যাবাউন্ডের পরে উইথ বসে। তাহলে অ্যাবাউন্ডের পরে দুইটা প্রিপোজিশন বসে, একটা হচ্ছে উইথ, একটা হচ্ছে ইন। তাহলে যদি দেখি আমরা স্থান আগে আর ওই স্থানে কি আছে সেটা পরে, তাহলে উইথ। আর কি আছে সেটা আগে, দ্য ফিশ, এরপরে যদি অ্যাবাউন্ডস বলে অ্যাবাউন্ড, এরপরে গ্যাপ দিয়ে বললো দ্য পন্ড, অর্থাৎ স্থানটা পরে কিন্তু ওই স্থানে কি সেটা আগে, তখন ইন হয়। এটা এমনি বোঝা যায়, যেমন যে পন্ডের মধ্যে আছে এরকম। এরপর আসি ব্লো। ব্লোর ক্ষেত্রেও দুইটা প্রিপারেশন গুরুত্বপূর্ণ, প্রায় বিশেষে পরীক্ষা আসে, একটা হচ্ছে ডাউন, একটা হচ্ছে আউট। এই দুটো দিয়েই প্রায় পরীক্ষায় প্রশ্ন করে। আজকে আমি যেটা দিলাম সেটাও এই দুটো থেকে দেওয়া। তাহলে ব্লো ডাউন মানে হচ্ছে ঝড়ে, বাতাসে বা কোনো সাইক্লোনে উড়িয়ে অন্য জায়গায় নিয়ে ফেলে দেওয়া এরকম। আর ব্লো আউট মানে হচ্ছে জাস্ট নিভিয়ে দেওয়া, কোনো আলো নিভিয়ে দেওয়া, মোমবাতি নিভিয়ে দেওয়া এরকম। তাহলে আমাদের যে প্রশ্নটা ছিল সেটা মনে হচ্ছিল যে দ্য ট্রি হ্যাজ বিন ব্লোন ডাউন হবে, যে বাই আ স্ট্রং বা বাই আন কি বলা যায়, বাই দ্য ওয়াইন্ড ছিল সম্ভবত প্রশ্নটায়। তাহলে যদি ব্লো, এটা V1, আমাদের প্রশ্ন হয়তো ব্লিউ বা ব্লোন ছিল, এরকম ছিল যে দ্য ট্রি হ্যাজ বিন ব্লোন, V1 এটা ব্লো, আর V2 কি, এটা ব্লিউ, BLEW ব্লিউ, আর V3 কি ব্লোন, BLOWN ব্লোন। তাহলে ব্লোনের পরে বা যেটাই হোক ভার্বের ডাউন হবে কি অর্থে, ঝড় বাতাস সাইক্লোন ইত্যাদিতে কোনো একটা কিছুকে উড়িয়ে নিয়ে অন্য জায়গায় ফেলে দেওয়া এরকম অর্থে। যেমন গাছ উপড়ে ফেলা, বাড়ির টিনটা কি বা চালাটা উড়িয়ে নিয়ে ফেলে দেওয়া, এটা হচ্ছে ডাউন। আর আউট হচ্ছে শুধু নিভিয়ে দেওয়া বা ফু দিয়ে নিভিয়ে দেওয়া এরকম। হ্যাঙ্কারের পরে অলওয়েজ আফটার বসে, এটা অর্থ হচ্ছে পিছু নেওয়া বা লোভ করা এরকম। যেমন আমরা বলি উই শুড নট হ্যাঙ্কার আফটার মানি, উই শুড নট হ্যাঙ্কার আফটার লট অফ রিচেস, সম্পদের পিছু ছোটা উচিত না এরকম। ডায়েটের পরে অনেকগুলো প্রিপোজিশন বসে, যেমন ডায়েটের পরে অফ হয় রোগের ক্ষেত্রে, রোগের নাম থাকলে। যেমন আজকে যে কোশ্চেনটা ছিল সেটা তো অফ হবে আনসার, কারণ COVID-19 রোগের নাম, অর্থাৎ হি ডাইড অফ COVID-19। তো রোগের ক্ষেত্রে বা রোগের নাম হলে থাকলে অফ হবে। তাছাড়া আমরা দেখি যে ডায়েটের পরে ফর হয়, দুঃখিত বাই হয়, ডাইড বাই, এটা সাধারণ দুর্ঘটনার ক্ষেত্রে হয়, এটা ডাইড বাই অ্যাক্সিডেন্ট।
যদিও ডাইড বাই অ্যাক্সিডেন্ট কথাটা মানে ঠিক না, তারপরেও যদি দেখেন যে এটা একটু বলে দিই যে ডাইড বাই অ্যাক্সিডেন্ট, এটা ঠিক আছে, এটা বলা যায়। কিন্তু যদি বলে এরকম ডাইড ড্যাশ অ্যান অ্যাক্সিডেন্ট, অর্থাৎ অ্যাক্সিডেন্টের আগে যদি আর্টিকেল অ্যান থাকে তাহলে ইন হবে। এটা মাথায় রাখেন, এই পার্থক্যটা কিন্তু প্যাস লাগাই না। শুধু অ্যাক্সিডেন্ট হলে বাই দিলে চলবে, আর যদি সেটা অ্যাক্সিডেন্টের আগে অ্যান থাকে তাহলে সেটার আগে ইন দিতে হবে, ডাইড ইন অ্যান অ্যাক্সিডেন্ট। কিন্তু ডাইড বাই অ্যাক্সিডেন্ট দুটোই কারেক্ট, অর্থাৎ যদি অ্যাক্সিডেন্টের আগে অ্যান থাকে তাহলে ইন হবে, না থাকলে বাই হবে। এছাড়া আমরা জানি যে ডায়েটের পরে ফ্রম হয়, যেমন অতিরিক্ত কোনো কিছুর কারণে কেউ মারা গেল, যেমন বলি আমরা ফ্রম ওভার ইটিং, ফ্রম ওভার এক্সারসাইজ, এরকম। এছাড়াও আমরা দেখি যে ডায়েটের পরে আরও হয়, যেমন ডাইড ইন হয়, ডাইড ইন, যেমন এই যে একটা হলো ডাইড ইন, আরেকটা ইন আছে ডাইডের, সেটা হচ্ছে অভাবে মারা যাওয়া, যেমন ডাইড ইন পোভার্টি, ডাইড ইন পোভার্টি, ডাইড ইন ল্যাক অফ ফুড। হ্যাঁ, কোনো কিছুর অভাবে মারা গেলেও সেটা ইন হয়। আরেকটা ইন তো বললামই, যেমন অ্যাক্সিডেন্ট জ্ঞান থাকলে ইন হয়। এছাড়াও দেখি আমরা ডায়েটের সাথে ফর হয়, সেটা হয় সাধারণত আত্মত্যাগ, যেমন দেশের জন্য মারা যাওয়া, কারোর জন্য জীবন দিয়ে দেওয়া, এরকম অর্থে ফর হয়, যেমন ডাইট ফর মাদারল্যান্ড, এরকম। তাহলে অফ গেল, ফ্রম গেল, ফর লিখছি আমরা ডায়েটের পরে, এরকম আরও যদি আমাদের রোগের নাম থাকে সাধারণত অফ হবে। এটা আজকেও আমাদের প্রশ্ন ছিল, এটা মূল উদ্দেশ্য। পাশাপাশি আমি এগুলো বলে দিলাম, যেমন বাই কখন হয়, ফ্রম কখন হয়, ইন কখন হয়, ফর কখন হয়, তাহলে আরও কয়েকটা হয় ব্যাটের পরে। পপুলারের ক্ষেত্রে দুটো বিবেচন হয়, একটা হচ্ছে পপুলার ফর, একটা হচ্ছে পপুলার উইথ। যখন একজন ব্যক্তি তার কোনো একটা কাজের জন্য জনপ্রিয় হয় তখন ফর হয়। আমি যদি বলি যেমন হি ইজ পপুলার ফর হিজ এক্সপেরিমেন্ট, বা যা তার একটা আবিষ্কার যাই হোক, বা ফর হিজ বুকস, তার বইয়ের জন্য সে বিখ্যাত, এই যে ফর হয়েছে পপুলার ফর। কিন্তু যখন কোনো একজন ব্যক্তি অন্যের কাছে জনপ্রিয় হয় তখন উইথ হয়। যেমন আমি যদি আজকে যে কোশ্চেনটা ছিল সেটা উইথ হবে, প্রশ্ন এরকম, যেমন হি ইজ পপুলার উইথ মি, বা উইথ পিপল, উইথ অল অফ দি পিপল, এরকম। আজকে যে কোশ্চেনটা ছিল যে প্রফেসর জামিলুর রেজা চৌধুরী ওয়াজ হাইলি পপুলার উইথ দি পিপল অফ অল ওভার দি ওয়ার্ল্ড, তাহলে এটা মনে রাখতে হবে। পপুলারের পরে যদি কোনো কিছুর জন্য যদি জনপ্রিয় হয় ফর হবে, আর কারোর কাছে জনপ্রিয়, অন্য ব্যক্তির কাছে জনপ্রিয় হলে উইথ হবে। তো এই ছিল আজকে আমাদের প্রশ্নগুলোর উত্তর। আশা করি উত্তরগুলো দেখবেন, ব্যাখ্যাগুলো বোঝার চেষ্টা করবেন। আর পাশাপাশি বই থেকে, এগুলো সবই বইতে আছে, বিভিন্ন বইতে এগুলো পাবেন আপনারা। হয়তো অনেকেই পড়া পরিমাণটাও মনে হয় কম, বা হয়তো বুঝতেছেন না কী করতে হবে, অনেকে হয়তো মাত্র আসছেন। তো আশা করি থাকেন আমাদের সাথে, দেখেন কতটুকু কীভাবে সামনে আগানো যায়। আর আমি লাইভ ক্লাসগুলো নিব প্রতিনিয়ত, কিন্তু এখন আসলে লকডাউনের কারণে মোবাইল ডাটা, পাশাপাশি আমার বাসার ওয়াইফাইও কাজ করতেছে না, তো যার কারণে লাইভ ক্লাসে আসলে লিখলে যেমন এখন যেমন লেখাগুলো বোঝা যাচ্ছে, কিন্তু ফেসবুক লাইভে আসলে এগুলো লেখাগুলো বোঝা যায় না। আর ইউটিউব লাইভে তো আসা যাবেই না, কারণ আমার ইউটিউবের কোনো সাবস্ক্রাইবার নাই। ইভেন আমার গুগল ক্লাসরুম মানে মেসেঞ্জার গ্রুপে যেই কজন সদস্য আছে সেই কজনও সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটা। যদিও আমার চ্যানেলটা কোনো পাবলিশিং বা কোনো বিজ্ঞাপন বা কোনো উদ্দেশ্য না, আমি শুধুমাত্র আপনাদের এই পরীক্ষার উত্তরগুলো দেওয়ার জন্যই আমি হয়তো ইউটিউব থেকে এই ভিডিওগুলো ডাউনলোড করে বা আপলোড করে আপনাদেরকে দিচ্ছি। তারপরও একটা মনের আন্তরিকতাও তো আছে যে আমি একটা কাজ করতেছি। আমার এখানে গুগল ক্লাসরুম অ্যাপসে প্রায় 30 জনের মতো সদস্য, আর দুঃখিত, মেসেঞ্জার গ্রুপে 30 জনের মতো সদস্য, আর অ্যাপসে প্রায় 20 জনের মতো থাকে, রেগুলারলি 15 জন থাকে। তো এই কজনও তো সাবস্ক্রাইব করে নেই, তাহলে বুঝেন কী অবস্থা। যে আমি এত কষ্ট করে ভিডিওগুলো আপনাদেরকে দিচ্ছি, আনসারগুলো ব্যাখ্যা দিয়ে দিচ্ছি, পরীক্ষার উত্তরগুলো দিয়ে দিচ্ছি, মোটামুটি চেষ্টা করতেছি ভালো কিছু করার, অথচ আন্তরিকতা তো এগুলো থেকেও প্রকাশ পায়। যে আমি যদিও বলিনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য, বা আমি হয়তো এখনও বলবো না, কারণ আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করলে আমার কোনো লাভই নেই, কারণ আমার এখান থেকে আমার কোনো বিজনেসের প্ল্যান নেই, শুধু আপনাদের জন্যই আমি এগুলো করতেছি। বাট তারপরেও আন্তরিকতাটা প্রকাশ আসলে পায়। যেমন আমি যদি দেখতাম যে আমার ইউটিউবে এই চ্যানেলটা অলরেডি অন্তত যারা আমার মানে মেসেঞ্জার গ্রুপে আছেন সবাই সাবস্ক্রাইব করছেন, তাও মনে সান্ত্বনা দিতাম যে না ঠিক আছে, হয়তো সবাই আন্তরিক। কিন্তু দেখেন আন্তরিকতাটা কোথায়। আমি আজকে প্রায়, আপনারা তো সেকেন্ড ব্যাচ, আমার এর আগে আমাদের ফার্স্ট ব্যাচ ছিল, এসকে ফারদিন ভাই জানেন, ওই ব্যাচে একটা স্টুডেন্টও মনোযোগী ছিল না, যার কারণে আমি 2 মাস মানে অপেক্ষা করার পর আমি গ্রুপ ডিএক্টিভেট করে দিয়ে টোটাল ডিলিট করে দিচ্ছি। আপনারা হচ্ছেন সেকেন্ড ব্যাচ, তো আপনাদের এখানে 2-1 জন দেখতেছি একটু মনোযোগী বা চেষ্টা করতেছেন, কিন্তু ম্যাক্সিমামই চেষ্টা করতেছেন না।
সো আমার কাজ আমি করে যাবো, কারণ আমার এটা মানে কি বলা যায়, আমি দায়িত্ব হিসেবে নিচ্ছি যে আমি বাংলাদেশের বেকার ছেলে মেয়েদেরকে, যারা একটু অভাবী বা যাদের প্রয়োজন বা যারা আসলে গাইডলাইনটা পাচ্ছে না এরকম যারা আছে, তাদেরকে আমি চেষ্টা করতেছি গাইডলাইনটা দেওয়ার, বা যতটুকু পারা যায় আমার পক্ষ থেকে সেটা আমি করেই যাবো। আপনারা থাকেন বা না থাকেন, আপনারা হয়তো আজ থেকে 6 মাস পরে থাকবেন না, অন্য কেউ হয়তো আসবে, বা ওরাও হয়তো থাকবে না, কেউ না কেউ তো থাকবে। তো যেমন আজকে ফারদিন ভাই আগের গ্রুপে ছিল, তো এই গ্রুপে আছে উনি, তো দেখা যাবে যে এই গ্রুপ থেকে হয়তো 3-4 জন আগামী নেক্সট গ্রুপও থাকবে। তো সেক্ষেত্রে দেখা যাবে যে এইভাবে করতে করতে একটা সময় দেখা যাবে যে আমি 4-5টা গ্রুপ যদি আমি মানে ব্যাচ যদি আমি চালাই, যেমন এই ফারদিন ভাই আগের ব্যাচে ছিল, এই ব্যাচে আছে, আমার ধারণা এই ব্যাচ থেকেও 2-3 জন নেক্সট ব্যাচও থাকবে, তো আবার নেক্সট ব্যাচে থেকেও 2-1 জন থাকবে। তো এইভাবে দেখা যাবে এক সময় ছাঁটাই করতে 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 আল্লাহর রহমতে ঠিকই এক সময় দেখা যাবে যে আমার মানে সবসময়ই 50-জন 100 জন মানুষ থাকবে আমার সাথে। তো আমি সেই আশায় আছি যে যারা শেষ পর্যন্ত টিকে থাকবেন, যেমন আপনাদের এই ব্যাচটা আমি হয়তো আর 3-4 মাস চালাবো, চাইছিলাম এই 41-41 পিলি পর্যন্তই রাখবো, কিন্তু এখন যেহেতু পিলিও হচ্ছে না, লেট হচ্ছে, তো ভাবতেছি যে পিলি পর্যন্ত হয়তো আরও 3-4 মাস হয়তো থাকবেন আপনারা আমার সাথে। এরপরে হয়তো নতুন ব্যাচ আসবে, আপনাদের গ্রুপটাও থাকবে, কিন্তু হয়তো এইভাবে অ্যাক্টিভিটিগুলো আস্তে আস্তে করতে থাকবে, বা আমিও চেষ্টা করব আরও ভালো কিছু নোট দেওয়ার বা ক্লাসগুলো লাইভ ক্লাস নেওয়ার। তো যদি মোটামুটি 50-60% দিতে পারি দেন আমি ছেড়ে দেবো আর কি, কারণ আসলে 100% দেওয়া সম্ভব না। একটা চাকরি প্রিপারেশনে অনেক কিছু আছে আমাদের এখানে, ইংরেজি, ম্যাথ, বিজ্ঞান, সাধারণ জ্ঞান, তারপরে নৈতিকতা, মূল্যবোধ, ভূগোল, অনেক টপিক। সো সব কিছু একেবারে আমি 100% আপনাকে দিয়ে দিব, এটা আমিও যেমন বিশ্বাস করি না, আপনাদেরও করা উচিত না। আপনাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আমি প্রবলেমগুলো নিয়ে আলোচনা করবো, পরীক্ষাগুলো দিচ্ছি, টপিকগুলো আলোচনা করতেছি যতটুকু পারবো। এখন লকডাউনের কারণে হয়তো পারতেছি না লাইভ ক্লাসগুলো নিতে, বাট সামনে ইনশাল্লাহ লাইভ ক্লাসগুলো নিব পরিস্থিতি স্বাভাবিক হলে। কিন্তু আপনারা অ্যাটলিস্ট বই থেকে পড়বেন, ব্যাখ্যাগুলো চেষ্টা করবেন জানার, এক্সাম অ্যাটেন্ড করবেন, কিংবা আমাদের যে মেসেঞ্জারে গ্রুপটা আছে সেখানে প্রশ্ন থাকলে করবেন, বা অ্যাপসেও প্রশ্ন করতে পারেন। সো দুঃখজনক হলো যে আপনার অধিকাংশই মেসেঞ্জারে থাকেন কিন্তু ক্লাসরুম অ্যাপসে থাকেন না। আবার দেখা যায় যে থাকলেও কেউ ইনস্ট্রাকশন ঠিকমতো ফলো করেন না, বা হয়তো নেটের সমস্যার কারণে পারতেছেন না, বিভিন্ন সমস্যা হয়। সো আশা করি এই সমস্যাগুলো কাটিয়ে উঠবেন। আর এখন যেহেতু লকডাউন, সবাই বাসায় থাকেন কম বেশি, অনেকেই ফ্রি, তো এখন যদি সময় দিতে না পারেন তাহলে কখন দেবেন বলেন? আমরা সামনে যখন সব বিজি হয়ে যাবে তখন তো আপনি আপনার কাজ নিয়ে ব্যস্ত থাকবেন, আমি আমার অফিস নিয়ে ব্যস্ত থাকবো, তখন তো এত সময় দিতে পারবেন না, আমিও পারবো না। তো এখনই যদি আমরা সময় দিতে না পারি তাহলে সামনে কীভাবে সময় দেবো? সো সবাই দেখেন, যার যার অবস্থান থেকে চেষ্টা করতে থাকেন, ইনশাল্লাহ যে যতটুকু চেষ্টা করবেন সে ততটুকুই তার ফল পাবেন। তো আজকে ব্যাখ্যাগুলো দিলাম, কোনো কোয়েশন থাকলে আমাকে কমেন্টে জানাতে পারেন, অথবা অ্যাপসে অথবা মেসেঞ্জারেও বলতে পারেন। আশা করি আমি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। আর একটা কথা না বললেই না, যে ব্যক্তি হিসাবে আমিও ভুলের বাইরে না। আমি বিভিন্ন শিটগুলো দিচ্ছি, হয়তো অনেক সময় শিট লেখার সময় বা প্রিন্ট করার সময় বা হয়তো টাইপ করার সময় সিলি মিস্টেক হয়ে যায়, যেমন নাজমুল মোরাল ভাই একটা ভুল পাইছিল কদিন আগে, আমাকে দেখাইছিল সে। তো এরকম যদি কেউ ভুল পান নিঃসংকোচে আমাকে বলবেন, আমি চেষ্টা করবো ভুলগুলো সংশোধন করার। ভুল হলে সেটা অবশ্যই সংশোধনযোগ্য। আর আমিও চেষ্টা করি সর্বোচ্চ লেভেল থেকে নির্ভুলভাবে আপনাদেরকে তথ্যগুলো দেওয়ার বা বিষয়গুলো বোঝানোর, বাট হয়ে যায় মাঝে মাঝে। তো এই জিনিসগুলো যদি কারো চোখে পড়ে, এবং চোখে কখন পড়বে? যখন আপনি পড়বেন। যেমন দেখেন, আমি লাস্টে সেনোনিম অ্যান্টোনিমের শিট দিলাম, সেখান থেকে একটা ভুল শুধু আমাকে নাজমুল মোরাল ভাই বললেন যে স্যার এটা কী হবে, তাও সে ভদ্রভাবেই বলছে স্যার এটা কী এরকম হবে, আমি জানতাম এরকম। কিন্তু আর একজনও কোনো কোয়েশন করেনি। তার মানে আপনার চোখে ভুলটা বললো না, এটা মেজরটা ভুল ছিল। এগ্রির পরে উইথ লিখে আমি বলছিলাম যে এটা অর্থ হচ্ছে রাগ করা। এটা বলেন এটা অর্থ রাগ করা, এগ্রি উইথ রাগ করা, এগ্রি উইথ হচ্ছে একমত হওয়া, কিন্তু আমি লিখে রাখছিলাম রাগ করা। তার মানে এত মেজর একটা ভুল, এটা কিন্তু কারো চোখে পড়ে নাই। কেন পড়ে নাই কারো চোখে? কারণ আপনারা অনেকেই পড়েনি। যে লোকটা পড়ছে সে ঠিকই পাইছে। তা আশা করি এই জায়গা থেকেও আপনাদের বোঝা উচিত যে আসলে কী করা উচিত। ভালো থাকেন, দেখা হবে বা কথা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো পরীক্ষার আয়োজন নিয়ে, বা মেসেঞ্জার গ্রুপে কথা হবে। আল্লাহ হাফেজ।